যে শামীম ওসমানের উপস্থিতিতেই থরথর করে কাঁপত নারায়ণগঞ্জবাসী, সেই শামীম ওসমানের বাড়ি এখন কুকুর বিড়ালের আস্তানা। শুধুমাত্র শামীম ওসমানই নয়, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমানও নারায়ণগঞ্জে দোর্দণ্ড প্রতাপশালী ছিল। তাদের রাজপ্রাসাদ থেকেই দেয়া হতো নারায়ণগঞ্জ নিয়ন্ত্রণের সমস্ত হুকুম। সে বাড়ির ভেতরে আজ বাসা বেঁধেছে মশা, মাছি, কীটপতঙ্গ। জুলুম, ক্ষমতা, অহংকার যে চিরস্থায়ী নয় তার জ্বলন্ত প্রমাণ শামীম ওসমান পরিবারের এমন পতন। শেখ হাসিনার এই চরম আস্থাভাজন নেতা নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের পতনের আদ্যপান্ত থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। যে মানুষটা একটা সময় রাজার বেশে নারায়ণগঞ্জের রাস্তাঘাট দাপিয়ে বেড়াতো, সে শামীম ওসমান আজ ভবঘুরে হয়ে দেশে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। কখনো দিল্লির আজমির শরীফে, কখনো মালয়েশিয়া, কখনো বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে তার উপস্থিতির খবর শোনা যায়। অথচ 6 মাস ধরে তার নারায়ণগঞ্জের রাজপ্রাসাদটি যেন শ্মশান হয়ে আছে। ঐতিহাসিক গণঅভ্যুত্থানে 5 আগস্ট যেসব নেতাকর্মীর বাড়ি ঘরের উপর মানুষ ক্ষোভ উপড়ে দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম শামীম ওসমানের বাড়ি। শহরের জামতলা এলাকায় শামীম ওসমানের প্রাসাদ সম ডুপ্লেক্স আলিশান জাঁকজমকপূর্ণ বাড়িটি যেন একটা ধ্বংসস্তূপে পরিণত হয় 5 আগস্টেই। ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি বাথরুমের হাইকমোড থেকে শুরু করে বিদ্যুতের তার পর্যন্ত নিয়ে গেছে উত্তেজিত জনতা। বাড়ির আসবাবপত্র বলতে কিছুই নেই। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের পরপরই বিকেল 4:30টার দিকে জামতলা এলাকার কয়েক হাজার বিক্ষোভকারী শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তার বাড়ি থেকে আসবাব সহ সবকিছু লুটপাট করা হয়েছে। বাড়ির নিচতলায় আগুন দেয়া হয়। বিকেল 5টার দিকে রূপায়ণ টাওয়ারের 5ম তলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের জেড-এন কর্পোরেশনের অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। 6 মাস পর এখন গিয়ে দেখা যায় ভুতুরে পরিবেশ বিরাজ করছে শামীম ওসমানের বাড়িতে। সেই সাথে বদ্ধ পানিতে বাসা বেঁধেছে মশা, মাছি। এলাকার কুকুর বিড়াল ঘর বেঁধেছে শামীম ওসমানের এই বাড়িতে। ঘরের ভেতর মরে পড়ে থাকা কুকুরের গলিত লাশের গন্ধেও অতিষ্ঠ এলাকাবাসী। আশেপাশের এলাকার ছিন্নমূল নেশাখোররাও মাঝে মধ্যে এই বাড়িতে আস্তানা বাঁধে। জাগো নিউজ 24 এর অনলাইন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শামীম ওসমান প্রায় সময় বিভিন্ন সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের অস্ত্রবাজি সহ নানা অপকর্ম তুলে ধরতেন। সেই সঙ্গে বিভিন্ন মহলকে তার এই সকল অপকর্মের হাসি মুখে স্বীকার করে নিতে হতো। বিভিন্নভাবে তিনি নিজেকে একজন গডফাদার হিসেবেই প্রতিষ্ঠিত করে তোলেন। এই গডফাদারের তকমাকে বেশ উপভোগ করতেন তিনি। 2020 সালের 1 মার্চ পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে 2020 আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে শামীম ওসমান বলেছিলেন, 2001 সালের আগে পুরো জেলা পুলিশ ফোর্সের কাছে যত অস্ত্র ছিল, আমার কাছে এর চেয়ে বেশি অস্ত্র ছিল। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন চলাকালীন সময়েও তার অস্ত্রের ঝনঝনানি দেখা যায়। গত 19 জুলাই বিকেলে শহরের চাষারা বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। আর ওই মিছিলে শামীম ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষারা এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের 2 নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া দিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে যত জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এসেছেন, সকলেরই যোগদানের পরপরই নামমাত্র বিভিন্ন ইস্যুতে বিশাল সমাবেশের ডাক দিতেন শামীম ওসমান। এই সমাবেশকে কেন্দ্র করে টানা মাস জুড়ে বিভিন্ন এলাকার প্রস্তুতি সভার আয়োজন করা হতো। আর এই সভায় বক্তব্য রাখতে গিয়ে ডিসি এবং এসপিকে উদ্দেশ্য করে নিজের ক্ষমতার জানান দিয়ে বিভিন্নভাবে বক্তব্য রাখতেন। বক্তব্যে প্রত্যক্ষভাবে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতেন, কিন্তু পরোক্ষভাবে ডিসি, এসপিকে হুমকিতে রাখতেন। সবশেষ 2024 সালের 27 জানুয়ারি নারায়ণগঞ্জের ওসমান স্টেডিয়ামে আয়োজিত অরাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রত্যাশার আত্মপ্রকাশ ও মাদকের বিরুদ্ধে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে অংশ নিতে জেলা প্রশাসক, পুলিশ সুপারকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এরপরও তারা আসেনি। তারা কেন আসেনি তা সংসদের প্রথম অধিবেশনেই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চাইব। মনে রাখবেন, আমার নাম শামীম ওসমান, আমি কারো দয়ায় চলি না। 2024 সালে হলফনামায় শামীম ওসমান নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। তার মোট ব্যবসা প্রতিষ্ঠান 5টি। জ্বালানি তেল আমদানি, পরিবহন ও সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স জেড-এন কর্পোরেশন, জেড-এন শিপিং লাইন্স লিমিটেড, মাইশা এন্টারপ্রাইজ লিমিটেড, খান ব্রাদার্স ইনফোটেক ও উইজডম নিটিং মিলসকে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছেন। তবে পুরো নারায়ণগঞ্জ থেকেই টাকার ভাগ পেত ওসমান পরিবার। নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এলাকায় বিভিন্ন শিল্প কারখানা ও তেল সেক্টর থেকে যত টাকা আসতো, তার থেকে ভাগ নিতেন তার স্ত্রী সালমা ওসমান লিপি। শহরের মাজদাইর এলাকার নিয়ন্ত্রক ছিলেন তার ছেলে অয়ন ওসমান। নারায়ণগঞ্জের পরিবহন খাতে একচ্ছত্র আধিপত্য ছিল শামীম ওসমানের। নারায়ণগঞ্জ থেকে যাতায়াতকারী সকল পরিবহনেরই চাঁদা দিতে হতো শামীম ওসমানকে। পরিবহনকে সুবিধা দেওয়ার জন্য ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচলকেও অনেক সময় বাধাগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে শামীম ওসমানের বিরুদ্ধে। বাবা প্রয়াত সাংসদ নাসিম ওসমান ও চাচা শামীম ওসমানের আশকারায় নারায়ণগঞ্জে রাজত্ব গড়ে তুলেছিলেন আজমেরি ওসমান। তিনি কাউকেই মানতেন না।
যা চাইতেন তাই হতো। তার বিরুদ্ধে সাংবাদিকরা লিখলে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হতো। নারায়ণগঞ্জে একাধিক হত্যার জন্য দায়ী করা হয় আজমেরী ওসমানকে। শামীম ওসমান সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌস বলেন, বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জে একটা মাফিয়া তৈরি হয়েছিল। শামীম ওসমান এটা কন্ট্রোল করত। শামীম ওসমান প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, স্বৈর শাসকের চারণভূমি ছিল নারায়ণগঞ্জ। আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার সমর্থনে শামীম ওসমান গডফাদার হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তার বিশাল বাহিনী ছিল যারা অস্ত্রের শস্ত্রে সজ্জিত থাকত। ছাত্র জনতার আন্দোলনের সময়ও তার অস্ত্রের শোডাউন নারায়ণগঞ্জবাসী প্রত্যক্ষ করেছে। তার কাছে নিজ দলের লোকজনও জিম্মি ছিল। আর এই বিষয়টি শেখ হাসিনাও জানত, কিন্তু শামীম ওসমানকে ব্যবহারের জন্য কেউ কিছু বলতো না। আমাদের বিএনপির নেতাকর্মীদের উপর সীমাহী নির্যাতন নিপীড়ন চালিয়েছে শামীম ওসমান। সব মিলিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল নারায়ণগঞ্জে। বিগত দিন শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের 2টি মামলা সহ 17টি মামলা দায়ের হয়েছিল, যার মধ্যে কয়েকটি মামলা হাইকোর্ট কর্তৃক স্থগিত রয়েছে ও বেশ কিছু মামলা রাষ্ট্র কর্তৃক প্রত্যাহার করা হয়েছে এবং কয়েকটিতে তিনি বেকসুর খালাস পেয়েছেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনে কুখ্যাত ওসমান পরিবারের সবাই এখন পলাতক। তবে আবারও তারা ফিরে এসে নারায়ণগঞ্জকে অপরাধের চারণভূমি বানাবে কিনা সেই আতঙ্কে আছে নগরবাসী।